নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কি বন্ধুরা, কেমন ঠান্ডা এনজয় করছো? নাকি আমার মতো তোমরাও কেউ কেউ আছো যারা শীত কাতুরে? কমেন্টে জানিও। কথা বাড়াচ্ছি না, একদম শীতের রাত্রে জমজমাটি প্রথম ঘটনায় চলে যাচ্ছি। প্রথম ঘটনাটি যে পাঠিয়েছে তার নাম আমি পরে বলবো। শুরু করছি ঘটনাটা। হ্যালো সহেলিদি, কেমন আছো? আশা করছি ভালো আছো। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আচ্ছা, ও নিউ ইয়ারের আগে ঘটনাটা পাঠিয়েছিল। আজকে আমি আমাদের অলৌকিক জোন পরিবারের সাথে এই বছরের একটা ঘটনা শেয়ার করতে চাই। তার আগে কিছু কথা বলে রাখা দরকার। আমি বেলঘড়িয়ার বাসিন্দা হলেও বর্তমানে নিমতা এলাকার ওলাই চণ্ডীতলা অথবা এই জায়গাটাকে অনেকে পঞ্চাননতলা বলে, সেখানে ভাড়া থাকি। এর আগে একই এলাকার অন্য একটি গলিতে থাকতাম। এখন মেইন রোড এলাকার স্বল্প দূরের একটা গলিতে থাকি। এই বাড়িটাকে নিয়ে কথাগুলো বলার কারণ হলো আমাদের এই ভাড়া বাড়িটিকে কেন্দ্র করেই ঘটনাটা। এক্স্যাক্ট লোকেশনটা বললাম না, কারণ বর্তমানে আমরা ওই বাড়িটাতেই আছি। আমরা 2021 সালের এপ্রিল মাসে এখানে এসেছিলাম এবং আসার পর থেকেই অদ্ভুত ধরনের কিছু একটা অনুভব করি, যদিও অনুভূতিগুলো একেবারে সূক্ষ্ম। যেমন ধরো, এই বাড়িতে যেদিন প্রথম পা রেখেছিলাম আমার মন বলছিল বাড়িটা ঠিক সুবিধার না। মানে বলতে চাইছি, আমার গাটা কেমন যেন ভার ভার লাগছিল। এটা গেল ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবার বলি সেকেন্ড এক্সপিরিয়েন্সের কথা। একদিন রাতে মায়ের সাথে ঘুমিয়ে আছি, হঠাৎ কাঁচা মাছের গন্ধে ঘুম ভেঙে গেল। পাশ থেকে মোবাইল নিয়ে দেখি রাত তখন 2:30 বাজে। আমি তখন বজরং বলির নাম জপ করতে করতে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে মা জিজ্ঞাসা করলেন, কাল রাতে হঠাৎ ওভাবে জড়িয়ে ধরলি কেন রে? মা বলল, কি হয়েছিল বল? বললাম, ঘুম ভেঙে গেছিল, ঘুম আসছিল না, সেই জন্য। তারপর আরও কয়েকদিন একই ঘটনা ঘটেছে। আমিও বজরং বলির নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়তাম। মাঝে মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যেত। ঘুমের মধ্যে কীরকম একটা অদ্ভুত অস্বস্তি হতো, সেটা ঠিক এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু একটা অদ্ভুত অস্বস্তি হতো। তারপর মাঝখানে এই ব্যাপারগুলো হতো না, কারণ এত বেশি গরম পড়েছিল যে টিভির ঘরে মেঝেতে বিছানা করে ঘুমাতাম। আবার একদিন শোয়ার ঘরে ঘুমিয়েছি, গরমের কারণে ঘুম আসছে না। অনেক কষ্টে মাঝরাতের দিকে ঘুমালাম। হঠাৎ করেই পেঁয়াজ রসুন কষানো হচ্ছে এরকম একটা গন্ধ পেলাম। মোবাইলের সময় দেখি রাত 2:45 কি 2:58, এক্স্যাক্ট সময়টা মনে পড়ছে না। তো এত রাত্রে তো কেউ রান্না করবে না। পাশের বাড়ির মহিলারা তো 5:30 কি 6টার দিকে রান্না শুরু করে, তাহলে এত রাত্রে মশলা কষানোর গন্ধ আসছে কিভাবে? সারা পাড়া তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে। পরের দিন মাকে বললাম ব্যাপারটা। মা বললেন, এসব ঘটলে বীর বাবার নাম জপ করতে করতে ঘুমাও। আমি বললাম, তার নাম জপতে জপতেই ঘুমিয়েছিলাম। বীর বাবা অর্থাৎ বজরং বলি। এই বছরের গরমে তো আগের বছরের থেকে অনেক বেশি ছিল, যেন প্রতি বছর পাল্লা দিয়ে যেন গরম বাড়ছে। সময় ছিল শীতের শেষ, গরমের শুরু, মানে সোজা ভাষায় যাকে বলি আমরা বসন্তকাল। আর কি, আমরা রীতিমতো গরমের তাণ্ডবে নাজেহাল অবস্থা। ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। আমাদের হাই স্পিড ফ্যান, বাইরের কোনো কিছু বোঝা যায় না ফ্যান চললে। একদিন সকালে ঘুম থেকে উঠলাম, শুনলাম আগের দিন রাতে কারা যেন পাশের পুকুরে এক বৃদ্ধ মহিলার লাশ ফেলে রেখে গেছে। প্রচুর লোকজনের ভিড়। আশেপাশে এলাকার মানুষরা তামাশা দেখতে চলে এসেছে। পুলিশ এসে মৃতদেহ নিয়ে চলে যাওয়ার পর ভিড়টা কমে যায়। এই ঘটনার কোনো সাইড এফেক্ট হয়নি। 3 মাস পর এফেক্টটা হলো দুর্গাপুজোর 1.5-2 মাস আগের কথা। আমাদের পাশের ঘরের দম্পতির মেয়ে জামাই বিহার থেকে এসেছে তাদের ছেলেকে নিয়ে। বাচ্চাটার বয়স এই 2.5 বছর হবে। অনেক জলি একটা বাচ্চা, আদো আদো গল্প করে, কথা বলে। ওর একটা বদ অভ্যাস হলো সুযোগ পেলেই বাড়ির সামনের রাস্তায় চলে যায়। এরকম একদিন শনিবার সকাল এই 11টা 11:30 হবে, আমার বাবা কিছু একটা দরকারে বাড়িতে এসেছেন। তার সাথে একজন লোক এসেছিল, সেই লোকটা বাইরে দাঁড়িয়েছিল। এমন সময় সেই ভাইটা বাইরে বেরিয়ে এসেছে। অদ্ভুতভাবে সে পুকুরের দিকে এগিয়ে গেল। বাচ্চাটা সবে একটা পা পুকুরে দিয়েছে, আমার বাবা সঙ্গে সঙ্গে দৌড়ে আসতে গেল, কিন্তু লোকটা ঘটনাটা খেয়াল করে, লোকটা আগেই, মানে আমার বাবা যাওয়ার আগেই লোকটা
বাচ্চাটাকে পুকুরে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেন। আমি যখন বাচ্চাটাকে ধরে টান দিলাম তখন মনে হলো কেউ যেন পুকুরের মধ্যে থেকে ওকে টানতে চাইছে। একটা জীবন যে বাঁচাতে পারলাম এটাই ভেবে আমার শান্তি হচ্ছে। এই কথাটাই এক্স্যাক্টলি ওই ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে বলছিলেন যখন উনি বাচ্চাটাকে বাঁচালেন। তারপর ঘটনাটা আমাদের এলাকায় ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা, যেটা এই বছর ঘটেছে। আমার নিকনেম সোনাই, সোনাই নামটাই তাই তুমি বলো, কেন এটা আমাদের এলাকার ঘটনা। আরও ঘটনা লিখতে পারতাম কিন্তু সময় হয়ে ওঠেনি। গতকাল খুব ব্যস্ত ছিলাম, গতকাল আমার জন্মদিন ছিল। তোমার জন্মদিন অনেক আগেই হয়ে গেছে, সুতরাং বিলেটেড হ্যাপি বার্থডে সোনাই, খুব ভালো থাকো। তারপরেও যেটা লিখেছে সেটা থেকে সব থেকে আমি ইমপ্রেস হয়েছি। লিখছে, তোমার ওপর বিশ্বাস আছে, আমি জানি ঘটনা তুমি শোনাবে, কবে পড়বে বলে তোমাকে বিরক্ত করব না, ধৈর্য ধরে অপেক্ষা করব। ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই দেওয়া আছে। এইটাই যখন আমি শুনি আমার সব থেকে ভালো লেগেছে। ও কিন্তু খুব যে পুরনো অনেক দিন ধরে ঘটনা পাঠাচ্ছে তা কিন্তু না, ওর মাত্র একটা কি দুটো ঘটনা অলৌকিক জোনে এর আগে পাঠ করা হয়েছে, হয়তো একটাই, এটা আজকে হয়তো দ্বিতীয় ঘটনা। হয়তো কেন বলছি, হয়তো কোনো কারণে একটা এপিসোড আমি মিস করে যাচ্ছি সেই জন্য। তারপরও মেয়েটির যে আমার ওপর এই বিশ্বাসটা আছে যে সবার ঘটনাই পাঠ করা হবে যারা ঘটনা পাঠাচ্ছে, কদিন আগে অথবা কদিন পরে, এইটা আমার খুবই ভালো লেগেছে। অনেকে আছেন ঘটনা পাঠিয়েই বলেন যে কবে পাঠ করছেন, তাদের দোষ দিচ্ছি না, কিন্তু একটু ধৈর্য ধরলে আপনারা ঠিক জানতে পারবেন, আপনাদের ডেট জানিয়ে দেওয়া হবে যে কোন ডেটে ঘটনা পাঠ করা হচ্ছে। নমস্কার সহেলিদি, আমি সুতপা বলছি সিঙ্গুর থেকে। গত এপিসোডে বাবার হৃদরোগের কারণে মারা যাবার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা তোমাকে পাঠালাম। ঘটনাটাই 2008 সালের। আমি তখন উচ্চ মাধ্যমিকের জন্য ব্যস্ত। ঘটনাটি আমার বড় দিদির জীবনের। আমার বড়দি তখন সদ্য বিবাহিত। বড়দি শ্বশুরবাড়িতে থাকাকালীন একদিন গভীর রাতে ল্যান্ডলাইনে এক অপরিচিত ব্যক্তির ফোন আসে। শম্পা, তোর বাবার না শরীর খুব খারাপ, ভেন্টিলেশনে আছেন ডানকুনির একটি নার্সিংহোমে, বলেই লাইনটি কেটে দেয়। কে উনি, কি বৃত্তান্ত কিছুই না বলে। শম্পা আমার বড়দি খবরটি শুনে হতবাক হয়ে যায়। সেই গভীর রাতেই আমাদের ফোন করে বাবার কি হয়েছে জানতে। আর এদিকে সত্য ঘটনা হলো কি, আমার বাবা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। দিদিকে বলা হলো ভুল স্বপ্ন দেখেছিস হয়তো। ব্যাপারটা ঠিক কি ঘটেছিল, তার পরের দিনই বাবার প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয়, মেজর হার্ট অ্যাটাক হয়। অবস্থা এতটাই খারাপ, ভেন্টিলেশনে দেওয়া হয়। না, আমার বাবা মারা যাননি, জমে মানুষে 10 দিন টানাটানি করে সাময়িক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। পরে ওনার বাইপাস সার্জারি করানো হয়। বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর এই কাকতালীয় ঘটনা নিয়ে একটা কথা হলো, ঘটনাটা এখানেই শেষ হয়নি। ঠিক তার মাস দুয়েক পর আবার এক মাঝরাত্রে ফোন কল, শম্পা তোর শ্বশুর এই মাত্র মারা গেছে, বলেই কলটা কেটে যায়। কথাটা শুনেই দিদি ওর হাজবেন্ডকে জানায়। আবার সেই অবিশ্বাস্য ঘটনা, এর পরের দিনই দিদির শ্বশুর মশাই মানে মেসোমশাই হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি হন, ঘণ্টাখানেকের মধ্যে মারা যান। শোকার্ত বাড়িতে এক অদ্ভুত পরিস্থিতি নেমে আসে। সবার মনে একই প্রশ্ন, ফোনটা কে করছে, আর কীভাবেই 24 ঘন্টা কাটতে না কাটতে সেগুলো সত্যি হয়ে যাচ্ছে। এগুলো সবই কাকতালীয় ব্যাপার, ও তারপরে কি হয়েছিল সমাধান এখনো পর্যন্ত হয়নি, যে কেন হলো। ওই দুটো ঘটনার পরে রাত 10টার পরে ল্যান্ডলাইন ফোনের রিসিভারটি নামিয়ে রেখে দিতেন বড়দির হাজব্যান্ড। বাড়িতে একটা আতঙ্ক কাজ করত, এই না কারুর খারাপ সংবাদ দিয়ে ফোন আসে। আমার দিদি তো দিনের বেলায় ফোন ধরতে ভয় পেত। বছর খানেক পর মোবাইল নিয়ে না হয় ও ল্যান্ডলাইনটি তুলে দেওয়া হয়। বর্তমানে আমার বাবা সুস্থ আছেন। এই ছিল ঘটনা সহেলিদি, ভালো লাগলে পড়ে শুনি। সত্যি বলার কোনো ভাষা নেই, কি অদ্ভুত ঘটনা। মানুষ বেঁচে আছে, আগে থেকেই বলে দিচ্ছে যে মারা গেছেন। তো আমার প্রশ্ন, যদিও আজকের মোবাইলের মতো তখন হয়তো ল্যান্ডফোনে নাম্বার ডিটেক্ট করা যেত না, কিন্তু আমার এটা প্রশ্ন সুতাপার কাছে, তো তোমরা টেলিফোন অফিসে গিয়ে কোনোভাবে চেক করোনি বা কোনো খবর নাওনি যে কোথা থেকে ফোন আসতো বা কিছু? এটা আমার প্রশ্ন রইল তোমার কাছে। তুমি যদি এপিসোডটা শুনে থাকো আমাকে এর উত্তরটা জানিও। আজকের ঘটনাগুলো হয়তো খুবই ছোট ছিল, তোমাদের অনেকেই মনে হতে পারে দিদি এপিসোড এমন ছোট কেন হলো। সবসময় বড় এপিসোড দেওয়া সম্ভব হয় না বন্ধুরা, আমি নেক্সট টাইম নিশ্চয়ই
চেষ্টা করব একটু বড় ঘটনা নিয়ে তোমাদের সামনে হাজির হতে। তবে ঘটনা চলে যাওয়ার আগে একটা কথা বলে যাই, এরকম জিনিস আমি দেখিনি যে আগে থেকে ফোন আসছে, বাস্তবে এরকম দেখিনি। কিন্তু একটা জিনিস আমি দেখতাম, আমাদের পাড়াতে একজন ছিলেন, জানি না এটা হয়তো কাকতালীয় পুরোটাই, এটার মধ্যে আমি অলৌকিকত্ব খুঁজছি না, তাও বলছি, কুকুর কাঁদলে কেউ নাকি মারা যায়, এটা উনি বলতেন। মানে পাড়ায়, মানে যেখানে আমি আগে থাকতাম, কুকুর কাঁদলেই বলতেন যে কেউ না কেউ দেখবি মারা যাবে, কুকুর কাঁদছে তো। এবার আর একটা বলতেন, দেখবি ওই বাড়িতে উনি মারা যাবেন। এবার হয়তো এমন একজন, সে হয়তো অতটাও বয়স্ক না বা যে খুব শয্যাশায়ী মরণাপন্ন নয়, তবু বলে দিত উনি মনে হচ্ছে আর বেশি দিন নেই। এবার তাই হতো। আর যিনি বলতেন তিনি অ্যাকচুয়াল সবার বাড়িতে রান্নার কাজ করতেন, আমাদের বাড়িতেও করতেন। উনি বলতেন এই কাউকে যেন বলিস না, আমি বলেছি, লোকে আবার ভুল বোঝে। তো এরকম প্রায়, এবং যতগুলো ঘটনা বলেছেন প্রত্যেকটা মিলে গেছে, প্রত্যেকটা ঘটনা মিলে গেছে। উনি দেখতেন, বলতেন ও ওইখানে কুকুর কাঁদলো তো, দেখবি উনি বোধহয় আর নেই। এবার আমরা সবাই বলতাম যে ধুর, তোমার খালি যত বাজে কথা। কিন্তু উনি যতবার বলতেন ততবার মিলে গেছে, কোনোবার হয়নি। এবং কে মারা যাবেন উনি সেটাও বলে দিতে পারতেন। আমরা ওকে খুব চেপে ধরতাম, পিসি পিসি বলতাম। উনি আর এদিকে থাকেন না, ওনার মেয়ের নদিয়ায় বিয়ে হয়েছে, তো ওনার ছেলে একটা ছিল, ছেলে অনেক দূরে বোম্বেতে থাকে, তো মেয়ে নিয়ে চলে গেছে। তো এখন তিনি নিজে কেমন অবস্থায় আছেন অনেক দিনই যোগাযোগ নেই, বলতে পারবো না, মেয়ের কাছে থাকেন। তবে আমরা বলতাম তুমি কি এরকম কল্পনা করে বলো, বলে না আমি যেন বুঝতে পারি, এবার আমার বোঝার সঙ্গে ঘটনাটা মিলে যায়। এইটা এমন নয় যে খুব বড় জ্যোতিষী, তান্ত্রিক বা কোনো বিশাল ক্ষমতা, আর কোনো বিষয় না। এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। কমেন্ট করেছেন সৌমেন্দু রয় চৌধুরী, কমেন্ট করেছেন রিয়া পাজা রান্নাবান্না, লিখেছেন দ্বিতীয় ঘটনা অসাধারণ, একদম নতুন ধরনের। তারপরে কমেন্টস করেছেন বর্ণালী দাস, শৈলীদি ভালো লাগলো দুটো ঘটনায়। ডক্টর SD81, ঘটনার শেষ নেই, আমার ওয়াইফও স্বপ্ন পায়, যা বলে মিলে যায়, আর একটা অনুভবও জিনিস করে। ও আপনাদেরও লাইফের 1% ঘটনা পাঠায়নি এখনও। আমি ওর সাথে থাকতে থাকতে সায়েন্সের বাইরের জগতেও বিশ্বাস করি। আপনার চ্যানেল আরও বড় হোক। আশা করব আপনার ওয়াইফের ঘটনাও আপনি আমাদের চ্যানেলে পাঠাবেন এবং আমরা সবাই জানতে পারবো যে কী ঘটনা হয়েছে ওনার সঙ্গে। রিক্তারি, যার সাথে ঘটনা ঘটে সেই জানে, ডাক্তারবাবুর কাছ থেকে শোনা এমন অনেক ঘটনা আমার কাছেও আছে। থ্যাংক ইউ রি। শান্তনু বৈরাগী লিখেছেন অসাধারণ একটা ঘটনা, শান্তনু দা শোনালেন। অমর কুমার গুপ্ত লিখলেন বাড়ির অ্যাড্রেসটা দাও, একবার দেখতে যাব। আচ্ছা, সবসময় বাড়ির অ্যাড্রেস দেওয়া সম্ভব হয় না। সিনচান লিখেছেন শৈলীদি, দিল্লিতে ঠান্ডা কেমন আমরা সকলেই জানি। কৌশিক পান্ডা, দিদি কল রেকর্ডিং সিরিজ চাই। সুস্মিতা আকুলি, দিদি দ্বিতীয় ঘটনাটি অত্যন্ত চমকপ্রদ, এরকম ঘটনা প্রথম শুনলাম। শুধু ইমোশন, সব জিএফই নাগিন হয় এটাতে। ঠিক আছে জয়শ্রী সেনগুপ্ত, ঘটনাগুলো দারুণ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই সঙ্গে থেকো। ধন্যবাদ, শুভরাত্রি।